হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা এসএসসি সিএইচএসএল 2023-এর আগস্টে যে কোশ্চেনটা হয়েছিল শিফট 1-এ ম্যাথের, সেই কোশ্চেনটা আজকে সম্পূর্ণ বাংলাতে প্র্যাকটিস করব। তো শুরু করা যাক প্রথম কোশ্চেন। আচ্ছা দাঁড়াও, প্রথম কোশ্চেন শুরু করা যাক আজকে। নেক্সট ওকে, তো এখানে প্রথম কোশ্চেন কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 10% হারে 1 বছর 9 মাসের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার দেওয়া হয়েছিল। চক্রবৃদ্ধি সুদ এত হলে ধার দেওয়া টাকার পরিমাণ খুঁজুন। তো ধার দেওয়া টাকার পরিমাণ সব থেকে বেস্ট যে টেকনিক, সেইটাকে আমি একদম খুব সহজ এক্সপ্লেন করে দিচ্ছি কীভাবে করতে হবে। তো ফার্স্ট যে মেথড 1, ঠিক আছে, মেথড 1টা বলছি প্রথমে, যে প্রথম বছর কি বলছে, ফার্স্ট ইয়ার হচ্ছে 10% সুদ। 10% সুদ মানে, আচ্ছা ফার্স্ট ইয়ার 10% সুদ, আর 9 মান্থস, এটা হচ্ছে কত, 9/2 ইন্টু 10%, যেটা ছিল 9/2 কেন করলাম, 9/12 হবে 9 মাস এবং 12, এটাকে ইয়ার করে নিলাম, এটা হচ্ছে ইয়ারে কনভার্ট করে নিলাম, 9 মাসটাকে ইয়ারে কনভার্ট করে নিলাম ইন্টু 10%, তাহলে এটা আমাদের 9 মাসের সুদ বেরিয়ে যাবে। তো 9 মাসের সুদ কাটাকুটি যদি আমি করি, 3 দিয়ে কাটলে এখানে 3, এটা 4 থাকলো, এখানে 2 দিয়ে কাটলে 5, তার মানে মোটামুটি আমাদের 7.5% আমাদের আসলো। তো আমাদের সাকসেসিভ যে নিয়ম, সেটাতে আমি কী করবো, 10%, 10% মানে 1/10, তাহলে 10:11 ফার্স্ট ইয়ারের জন্য, আর 9 মান্থসের জন্য সেটা হচ্ছে কি 75/1000 হচ্ছে। তাহলে আমি যদি 25 দিয়ে কেটে দিই, ওপরে হচ্ছে কত, 3 25 75, আর 25 দিয়ে যদি কাটি এটা হবে 40। তো আমাদের এখানে 40, এটা হচ্ছে 43। এবারে যদি গুণ করো তাহলে এখানে হবে 400, আর 11 দিয়ে গুণ করতে হয় কীভাবে, 3, এটা 4 লিখলে এই যে দুটো সংখ্যার এইখানে এই সংখ্যা, লাস্ট সংখ্যাটা এখানে ফার্স্ট যে সংখ্যাটা সেটা লিখলে, আর এই দুটোর যোগফল 3 + 4 করলে 7, তাহলে 473 আসলো। তো এদের মধ্যে গ্যাপ কত, 73-এর গ্যাপ। 73 সমতুল্য আমরা বলতে পারি, এখানে লেখা আছে 73 সমতুল্য কত, 1460, ঠিক আছে। তো কাটাকুটি করার পরে আমাদের লাগবে হচ্ছে 400 পরিমাণ কত, 400 মানে কত ধার নিয়েছিল আর কি। তো 400 সমতুল্য আমাদের কত আসবে, 1460 বাই 73 ইন্টু হচ্ছে 400। তো এটা 73 দিয়ে কেটে দিলাম উপরে, তাহলে আসলে হচ্ছে 20, আর এখানে 400, তাহলে গুণ করলে কত, 8000। তো অ্যান্সার হবে 4, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, চলো, এই একটাই মেথড থাকলো, পরে আমি আবার নতুন মেথড দেখাবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ঠিক আছে। তো এই কোশ্চেনটা কীভাবে করবো দেখো, এখানে দাঁড়াও একটু করে, এটার চলো এবার সেকেন্ড কোশ্চেন, যেটা কীভাবে করতে হবে, cos থিটা বাই হচ্ছে এখানে sec থিটা -1 প্লাস হচ্ছে cos থিটা বাই হচ্ছে sec থিটা +1। তো এখানে আমরা কীভাবে করবো, আমরা নিচে করে দিই sec থিটা -1 sec থিটা +1। আচ্ছা, উপরে আমরা কি করছি, উপরে হচ্ছে cos থিটা sec থিটা প্লাস হচ্ছে cos থিটা, নর্মাল যেরকম সরল করতে হয় সেরকম করছি, cos থিটা sec থিটা মাইনাস চলে গেল cos থিটা, তো মাইনাস আর এই মাইনাস কেটে গেল, আর আমরা জানি কসের কমপ্লিমেন্ট হয় sec থিটা, তো ওখানেও হচ্ছে 1 আসবে, 1 প্লাস হচ্ছে 1, আর নিচে কি আসলো, sec স্কোয়ার থিটা -1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা উপরে লিখতে পারি 2, আর নিচে আমরা কি লিখতে পারি, tan, তাই তো। কেননা আমরা জানি কি sec স্কোয়ার থিটা tan স্কোয়ার থিটা = 1 জানি আমরা, ঠিক আছে। তো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ট্যান লিখতে পারি, tan স্কোয়ার থিটা, দাঁড়া এটা একটা জায়গায় লিখে দিই, ট্যান লিখতে পারছি। তাহলে আমরা কি হলো, 2 cot স্কোয়ার থিটা, এই অ্যান্সারটা হবে, এটা হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সার 2, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন, চলো। নেক্সট কোশ্চেনে কি বলছে, if 5x + 3y = 15 and 2x = 6, then 5x - 3y is, এগুলো যেহেতু ছোটো ছোটো কোশ্চেন, এইগুলো আমি বাংলা করিনি, ঠিক আছে, এগুলো হয়ে যাবে। তো এখানে বলছে 5x, আমাদের কী বলছে তাহলে, 5x - 3y কত জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার, আমাদের অপশান দেওয়া আছে 5x + 3y হচ্ছে 15, আর 2x y = 6 বলে দেওয়া। তাহলে আমরা এখান থেকে এইভাবে করতে পারি, 5x - 3y তার হোল স্কোয়ার আমরা কী লিখতে পারি, 5x + 3y
5x প্লাস 3y মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু এক্স ওয়াই, এটা তো লিখতে পারি আমরা। তো তারপরে আমরা কি লিখতে পারি, আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে এখানে যে এইটার যে মান সেটা বসিয়ে দিই 15, এটা কিন্তু স্কোয়ার ছিল, ঠিক আছে, 15 স্কোয়ার মাইনাস, তাহলে এখানে হচ্ছে 15 ইন্টু 60, 15 ইন্টু 4 করলে 60 হলো, আর সরি এটা হবে এইভাবে লিখে নিই ফার্স্ট আগে, 2 ইন্টু 30 করে নিলাম আর এক্স ওয়াই, তাহলে এখানে 225 আর মাইনাস হচ্ছে এখানে 2 এক্স ওয়াই মান দেওয়া 6, তাহলে 180 হয়ে গেল, 30 ইন্টু 6 করলে 180, তো আমাদের অ্যান্সার হলো 45, ঠিক আছে। আচ্ছা তাহলে সরাসরি আমি লিখে দিই 5x মাইনাস 3y তার হোল স্কোয়ার হচ্ছে 45, তাহলে 5x 3y কত, √45, ঠিক আছে। তো এখানে আমরা এটাকে আবার লিখতে পারি √9 ইন্টু 5, 9-এর রুট কত, √9-এর হচ্ছে 3 হয়, তাহলে 3√5, তাহলে এই অ্যান্সারটা সঠিক। নেক্সট কোশ্চেন এবার কি বলছে যে দাঁড়াও, এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন, তাই তো। 4 নম্বর কোশ্চেনে বলছে এখানে গম ও চাল বিক্রির অনুপাত, গম এবং চাল মানে এই হুইট আর রাইস, এখানে হুইট ইস টু রাইস হচ্ছে হুইট কত, এখানে কিন্তু 10, এই যে হুইট হচ্ছে 10 আর রাইস কত, এখানে হচ্ছে 20, ঠিক আছে, এইটার অনুপাত। আর বলেছে কি এখানে চিনি এবং পেঁয়াজ, চিনি হচ্ছে কত, সুগারের 5 আর অনিয়নের হচ্ছে 5, তাহলে সুগার ইস টু অনিয়ন, এখানে হচ্ছে 5:5, তাহলে কাটাকুটি করলে 1:2 আর এটা 1:1, তো অ্যান্সার কোন অ্যান্সারটা সঠিক, একদম সঠিক, ঠিক আছে। এবার 5-এর কোশ্চেন, 5 কি বলছে, একটি শোরুমে বিভিন্ন আইসক্রিমের বিক্রি, একটি শোরুমে বিভিন্ন আইটেমের চিহ্নিত মূল্য এবং এমনভাবে পরিদর্শিত হয় যে গ্রাহকদের 10% ছাড় দেওয়ার পরে শোরুমের মালিক 20% লাভ করে, প্রতি আইটেমের চিহ্নিত মূল্য এবং মূল্যের অনুপাত কত, চিহ্নিত মূল্য এবং হচ্ছে কস্ট প্রাইস, মানে মূল্য মানে কস্ট প্রাইসের অনুপাত কত, ঠিক আছে। তো আমাদের দেখো কী হবে, 5-এর দাগের কোশ্চেনটা হচ্ছে আমরা লিখতে পারি এমপি এসপি সিপি। তো ওখানে ফার্স্ট 10% মানে আমরা জানি যে 1-এর 100, এই 1-এর 10-এর 100 মানে 1-এর 10, ঠিক আছে। তো 1-এর 10 এখানে বলে হচ্ছে 10% ছাড় দিচ্ছে, কার উপরে ছাড় দেওয়া হয়, কার উপরে ছাড় দেওয়া হয়, তো যে মার্কেট প্রাইস মানে যেটা ধার্য করা হয়, এটা হচ্ছে এমপি, যেহেতু ধার্য মূল্য, এমপিটা হচ্ছে ধার্য, তাহলে ধার্যের উপরে ছাড় দেওয়া হয়, তাহলে ধার্য হচ্ছে 10 আর ছাড় দিয়ে হচ্ছে কত, সেটা হচ্ছে সেলিং প্রাইস হয়, আর সেলিং প্রাইসটা কত, 9, ঠিক আছে। আচ্ছা 20% যেটা হচ্ছে 20% লাভ করেছে, 20% লাভ মানে এখানে 4/5, সরি 1/5, আচ্ছা 1/5 এখানে লাভ করেছে, লাভ কার উপরে করে, কস্ট প্রাইসের উপরে করে, তাহলে কস্ট প্রাইস 5 আর লাভ করে হচ্ছে যেটা হচ্ছে সেটা সেলিং প্রাইস, কস্ট প্রাইস প্লাস লাভ হলে সেলিং প্রাইস হয়, সেটা হচ্ছে কত, 6, তাহলে এবারে আমরা সেলিং প্রাইসটাকে সমান করে দিতে হলে কী করতে হবে, 3 দিয়ে গুণ করবো নিচেরটা, আর উপরেটা 2 দিয়ে গুণ করবো, তাহলে উপরে 2 দিয়ে গুণ করলে উপরে 10টাকে 2 দিয়ে গুণ করতে হবে, নিচে 6কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 5কেও 3 দিয়ে গুণ করতে হবে, সমান করতে হবে চারিদিকে। তো করার পরে তারপরে এখানে আসলো 20, 18, 15। তো এবার দেখো আমাদের বলেছে কি রেশিও চেয়েছে, এবার এমপি আর সিপি রেশিও কত হবে, 20 এখানে 15, তাহলে এটা হবে 5 দিয়ে কাটলাম 3 আর এটা 4, তাহলে 4:3 হলো অ্যান্সার, 4:3। এবার নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে কি একজন দোকানদার তার পণ্যের মূল্যের চেয়ে 80% বেশি মূল্যে চিহ্নিত করে, পণ্যের মূল্যের চেয়ে 80% চিহ্নিত করে, চিহ্নিত মূল্যের ওপরে 48% ছাড় দেয়, তার ক্ষতি শতাংশ কত, তাহলে একজন দোকানদার পণ্য মূল্যের চেয়ে 80% ছাড় দেয়, মানে পণ্য মূল্য মানে ধার্য মূল্যের কথা বলছি কিন্তু, ঠিক আছে। আচ্ছা তাহলে আবার সেই এমপি এসপি সিপি লিখলাম, এমপি বলেছে কি 80% যেহেতু বলেছে, তাহলে 80/100 করি, এখানে এটা কেটে দিলে ওপরে 4, এটা হবে 5, তাহলে এমপি হচ্ছে 5 আর 80% বেশি মূল্যে চিহ্নিত করে। আচ্ছা এখানে চিহ্নিত করছে, কিন্তু চিহ্নিত কার উপরে করতে হবে, এটা মাথায় রাখতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, চিহ্নিত করে, তাহলে চিহ্নিত সবসময় হচ্ছে কস্ট প্রাইসের উপরে চিহ্নিত করতে হয়, তাহলে কস্ট প্রাইস যদি 5 হয়, কস্ট প্রাইসের উপরে 4 যোগ করে ধার্য মূল্য হবে তখন 9, ঠিক আছে। এবার তবে চিহ্নিত মূল্যের উপরে 48% ছাড় দেয়, চিহ্নিত মূল্যের উপরে, তাহলে এখানে 9 ইন্টু ছাড় দেওয়ার পরে আসছে কত, 52/100, এটা হচ্ছে তাহলে কস্ট প্রাইস হবে এসপি, ঠিক আছে। তাহলে আমরা মানে দুদিকেই আমরা 100 দিয়ে গুণ করে দিই, অসুবিধা কিছু নেই, ঠিক আছে।
এবার কাটাকুটি করলে তাহলে আমাদের আসলো কি 9 দিয়ে গুণ করতে হবে, 52 ইন্টু 9 হলো 45, মানে আর হচ্ছে 18, তাহলে 468, এটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে হিজ লস পার্সেন্টেজ কত, লস কত হচ্ছে, তাহলে এখান থেকে এটা বিয়োগ করো, এখান থেকে করলে 2 আসলো, 70 আর 3 32, তাহলে 32/500 কস্ট প্রাইসের উপরে সবসময় ক্ষতি লাভ বিচার হয়, তাহলে এখানে ক্ষতিটা হবে, লস সবসময় কস্ট প্রাইসের উপর বিচার হচ্ছে, তাহলে এটা কাটা গেল, তাহলে আমাদের 32/5, এখানে আমি করতে পারি 32, তাহলে 5 ছক 30 আর 2/5, এটা হচ্ছে 3 দাগের অ্যান্সারটা সঠিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একটি ত্রিভুজের 3টি বাহু হলো এত এত এত, তার নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। এখানে হচ্ছে আমরা জানি a মাইনাস বি, ধরো একটা ত্রিভুজের এখানে আমি একটা ছবি আঁকি, ধরো একটা ত্রিভুজের এরকম করলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই ত্রিভুজে ধরো এ, এখানে হচ্ছে এ বি, এটা হচ্ছে সি, ঠিক আছে। এই ত্রিভুজের যে কোনো একটা বাহু, যে কোনো দুটো বাহু ধরো এ বি, এটা হচ্ছে সি এর থেকে, এই সূত্র অনুসারে তারা মেনে চলবে, এই সূত্র অনুসারে। তাহলে আমরা এখানে দেখো প্রথম যে দুটো আছে সেটা বিয়োগ করে দাও, 24 মাইনাস 9 সি, এখানে সি মানে হচ্ছে এস ধরে নাও, এটা সূত্র হিসেবে, আচ্ছা সেই সূত্রটা থাক, সি হিসাবেই থাক, ঠিক আছে। আচ্ছা, আর এখানে 24 প্লাস 9, তাহলে আমাদের এখানে কত আসছে, এটা বিয়োগ করলে আসবে, এদিকে 4 চলে গেল, 5 আসলো, 15 আসলো, আর এদিকে সি তোমার হচ্ছে 24 ইন্টু 6 আর এখানে 3, 33, ঠিক আছে। তো এই হচ্ছে সি মানে হচ্ছে এখানে কোশ্চেন হচ্ছে এস, তো কোন অ্যান্সারটা হবে, 1 দাগের উত্তরটা সঠিক হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে বলছে ইফ এত 2x plus 2/x equals to 5, then the value of x square plus 1/x square plus 2 will be, কী হবে। আচ্ছা, এখানে 2x plus 2/x equals to 5, আচ্ছা তাহলে 2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 2 কমন গেল, ঠিক আছে, 2 কমন গেলে এখানে হচ্ছে 5, 1/x equals to 5/2, ঠিক আছে। তাহলে এবার আমরা একটা সূত্র জানি, x কিউব প্লাস 1/x কিউব ইকুয়ালস টু x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x x প্লাস 1/x, এই হচ্ছে সূত্র, ঠিক আছে। তো আমরা এর মানটা জানি, 5/2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু এখানে হচ্ছে 5/2, তো তারপরে হচ্ছে ওপরে 5-এর স্কোয়ার মানে 125, 2-এর কিউব 5-এর কিউব মানে হচ্ছে 125, আর 2-এর কিউব মানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 3-5 15/2, তাহলে উপরে আমি 4 দিয়ে গুণ করে দিয়ে সমান করে দিলাম বেসটাকে, হ্যাঁ করে দিয়ে আসলো, নিচে আসলো 8, আর উপরে আসলো হচ্ছে 125 মাইনাস 60, করলে কত হবে 60, আর এখানে 25, এই 40 আর 25 হচ্ছে 65। দাঁড়াও একটুখানি, কী হলো, গন্ডগোল হলো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা এ তো আছে +2, এটা যদি লিখে নাও তাহলে +2 করে দিলাম, সব জায়গায় +2 65/8 +2, তাহলে আমরা এখান থেকে করে নিতে পারি 8 65 প্লাস 8 দুগুণ 16 হলে কত, এখানে হচ্ছে 1 আর হচ্ছে 8, 81/8, 81/8, এই অ্যান্সারটা সঠিক। নেক্সট কোশ্চেন, চলো এবারে। ভূপেন মাসিক আয় এত টাকা এবং তার মাসিক খরচ হচ্ছে এত টাকা, যদি তার মাসিক আয় 22% বৃদ্ধি পায় এবং মাসিক ব্যয় 11% বৃদ্ধি পায়, তাহলে তার নতুন মাসিক সঞ্চয় কত, এখানে আমরা তাহলে করি ফার্স্ট হচ্ছে ইনকাম, নিউ ইনকাম আমরা ফার্স্ট বের করি, নিউ ইনকাম, এমনি তো ইনকাম বলে দেওয়া আছে 45,000, ঠিক আছে, এবং বলেছে যে কত পার্সেন্ট, 22% বৃদ্ধি পাচ্ছে, মাসিক আয় 22% বৃদ্ধি পায়, 22% বৃদ্ধি পায় মানে হচ্ছে 122 হবে, 122% হচ্ছে, তাহলে এটা কাটাকুটি করার পরে আমাদের তাহলে দেখো, তাহলে আমাদের এখানে আছে, এখান থেকে 2 বের করে নিয়ে 45 ইন্টু 2 করলাম 90, আর এখানে তাহলে কত হবে 6 ইন্টু 61, তাহলে এটা কত হচ্ছে 6 নং 54 আর হচ্ছে 9,
6 নং 54 আর 9, তাহলে হচ্ছে 5490। এই আর হচ্ছে এটা কিন্তু 900 ছিল, 900 হবে। আচ্ছা আরেকটা 0 হবে, ঠিক আছে। আরেকটা নিউ ইনকাম বেরিয়ে গেলে এবং নিউ এক্সপেন্ডিচার কী হবে? এখানে এক্সপেন্ডিচার বলে দেওয়া ছিল মাসিক খরচ 33,000 ইন্টু এখানে বলেছে 11% বৃদ্ধি পেয়েছে মাসিক ব্যয় বা এক্সপেন্ডিচার, তাহলে 11% মানে 111/100, এটা করে দিলাম, কেটে দিলাম। তারপরে সূত্রটা কী হবে? এখানে 33 এইটা ইন্টু 111, তাহলে আমি এরকম করে নিতে পারি 11 এইটা, আর এখানে 3 এরকম করে নেওয়া যেতেই পারে। এবার আমরা জানি তো 11-র একটা সূত্র আছে, 3 ইন্টু 11, তাহলে আমাদের লাস্ট যে সংখ্যাটা এখানে বসে যাবে, ফার্স্ট যে সংখ্যাটা এইদিকে বসে যাবে। এবার এখান থেকে এটা যোগ করে কত? 6। এবার এইটার থেকে এটা যোগ করে কত? 6। তাহলে অ্যান্সার হলো 36630। এইটা হচ্ছে নিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে। এটা হচ্ছে এইটা হচ্ছে নিউ ইনকাম, আর এটা হচ্ছে নিউ ইনকাম হচ্ছে এইটা, আর নিউ এক্সপেন্ডিচারটা হচ্ছে এইটা। আচ্ছা এইবারে আমাদের তাহলে নিউ সেভ যেটা বা সেভিংস যেটা, সেটা কত হবে? তাহলে 5490036630। আচ্ছা এইবারে কী করবো? 0 হয়ে গেল, এখানে 3 আর এখানে 0, তাহলে হচ্ছে 10 হিসাবে ধরে নিয়ে 7 করে দিলাম, হাতে 1, 6 আর 1 7, আর এখানে 9 মানে 2 বসলো, আর 6 আর এখানে 14 ধরে নিলাম, তাহলে 4 আর 4 8, হাতে 1, এখানে হচ্ছে 1, 18,270। এইটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চলো। এবার কি বলছে এখানে? ইফ x প্লাস 1/x ইকুয়ালস টু 7, দেন দ্য ভ্যালু অফ x স্কোয়ার প্লাস 1/x কত? আমরা সূত্রটা কি জানি? 1/x এর সূত্র হচ্ছে 1 প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস x ইন্টু 1/x, ঠিক আছে। তাহলে এবার আমরা মানটা জানি, এর মানটা কত? 7-এর স্কোয়ার মাইনাস হচ্ছে 2 করে দিলে কত হচ্ছে? 7 7 49 মাইনাস 2 করলে হচ্ছে 47। 3 দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা 12 সেমি এবং 13 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্তের এক কেন্দ্রিক বড় বৃত্তের জ্যা দৈর্ঘ্য যা ছোট বৃত্তকে স্পর্শ করে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। আমি ছবি এঁকে দেখাচ্ছি। এই হচ্ছে একটা বৃত্ত, আর একটা বৃত্ত বলেছে 13 সেমি, একটু শুনে বড় করতে হবে। বাবা এটা বড় করলে অনেক হয়ে যাবে, থাক করতে হবে না। আচ্ছা 12 সেমি 13 সেমি ব্যাসার্ধের দুটি তো এক কেন্দ্রিক বড় জ্যায়ের দৈর্ঘ্য ছোটো। আচ্ছা আরেকটা জ্যা আমাকে আঁকতে হবে। আচ্ছা এইটা হচ্ছে 1 সেন্টি, একই জায়গায় আছে, ঠিক আছে। এবার দেখো কী করা যায়। তো তারপরে এখানে বলেছে এক কেন্দ্রিক বড় জ্যায়ের দৈর্ঘ্য যা ছোট বৃত্তকে স্পর্শ করছে। আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে এরকম। লাইন কোথায়? আচ্ছা আমি দাগ দিয়ে আঁকছি। এই হচ্ছে জ্যা, ধরে নাও এইটা, ঠিক আছে। বড় বৃত্তের জ্যা ছোট বৃত্তকে স্পর্শ করছে, ঠিক আছে। তো বড় হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য কত, মানে এইটা দৈর্ঘ্য কত? এ আর বি, এ বি এর দৈর্ঘ্য কত? তো আমরা কীভাবে করবো এটা? দেখো এখানে হচ্ছে এইখান থেকে যদি টানি এই, আচ্ছা এইটা আমাদের কত? এটা 12, এইটার হচ্ছে কিন্তু 13 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটারে মানে ব্যাসার্ধ, ঠিক আছে। তো 12 এটা, আর এইটা হচ্ছে যেটা, এটা কিন্তু বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13, তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে এইটা, কালিতে দেখাই, এইটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এইটা ফার্স্ট বের করে নিলে তাহলে পুরোটা বের করতে হবে। তাহলে আমরা কী হচ্ছে, আমরা জানি যে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা যদি আমি ও ধরে নিই, ও বি স্কোয়ার, তাহলে এখানে 169144 এইগুলো কিন্তু স্কোয়ার কিন্তু পুরো মুখস্থ রাখতে 130 অব্দি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে এবারে ও বি স্কোয়ার এরকম হলো, তাহলে ও বি স্কোয়ার তাহলে আমি এদিকে নিয়ে আসলাম, বিয়োগ করলে কত আসে? 25 আসলো। তাহলে ও বি কত? √25 = 5। তার মানে এ বি কত? এ বি হচ্ছে এ ও প্লাস ও বি, তাহলে নিশ্চয়ই ও বি যেহেতু আর এ বি সমান, তাহলে ও বি লিখতে পারি আমরা, ও বি
মানে হচ্ছে 10। এত কিছু লেখার দরকার নেই, কিন্তু জাস্ট শুধু এটা বেরিয়ে গেলেই আমরা অ্যান্সার দিয়ে দেবো 10। আমি দেখানোর জন্য করলাম। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে বলছে ইফ সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 1, সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 1, তাহলে বলছে কি এই কজ স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4 কত? ঠিক আছে, তো এখানে কীভাবে করবো? ফার্স্ট আমি দেখে নেব এখানে কী করি। তো সাইন এ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আরেকটা আমাদের সূত্র, কিন্তু বেসিক সূত্রগুলো, ত্রিগোণমিতির যে বেসিক সূত্রগুলো সেগুলো মাথায় রাখতে, 3টে সূত্র আছে এখানে। ফার্স্ট সূত্রটাই লাগবে। ফার্স্ট সূত্রটা কি? সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তো আমরা দেখো এখানে যদি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কজ স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো এর মানটা কিন্তু এখানে আমরা বসিয়ে দেবো। কত হচ্ছে? সাইন এ ইকুয়ালস টু কজ স্কোয়ার এ। ঠিক আছে, এটা বেরিয়ে গেল। তো জাস্ট শুধু এবার কী করবো, আমাদের উত্তর লাগবে কি কজ স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4 এ। এখানে কী লিখবো? কজ স্কোয়ারের মান কত? সাইন এ, এই যে সাইন এ। আর এটা হচ্ছে কজ স্কোয়ারের এ তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে সাইন এ প্লাস সাইন এ তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম। তারপরে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ। এবার আবার দেখো সূত্রটা কিন্তু চলে এসেছে, সেই সূত্র। এই মানে সূত্র বলতে সেই অ্যান্সারটা যেটা আমাদের বলে দেওয়া আছে, অপশান যেটা, সেটা কিন্তু চলে এসেছে। তো তাহলে আমরা লিখতে পারি কি 1, উত্তর কত? 2। এত কিছু করার দরকার নেই, জাস্ট শুধু দেখানোর জন্য করলাম আমি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা, একটি পরিবারে 6 জন সদস্যের গড় হচ্ছে 25 বছর। যদি সর্বকনিষ্ঠ সদস্যের বয়স 4 বছর হয়, তবে সর্বকনিষ্ঠ সদস্যের জন্মের ঠিক আগে পরিবারের গড় বয়স কত ছিল? মাথায় রাখতে হবে 6 জন সদস্য হচ্ছে বয়স হচ্ছে 25 বছর গড় বয়স। 4 বছর আগে কিন্তু কনিষ্ঠ বয়স হচ্ছে 4 বছর, এবং 4 বছর আগেরই চেয়েছে, ঠিক আগে, তার মানে 5 জনের চেয়েছে গড় বয়স, মাথায় রাখতে হবে। এবার দেখো কী বলে, 6 বছর 6 জনের গড় বয়স অ্যাভারেজ হচ্ছে 25 ইয়ার জনের। আচ্ছা, তাহলে টোটাল কত? টোটাল হলো 25 ইন্টু 6 হচ্ছে 150। আচ্ছা, 5 জনের 4 বছর আগে, 4 বছর আগে কত ছিল? 6 ইন্টু 4 মানে 24। মানে এত কম হবে? এত তো 4 বছর হয়ে গেছে, মানে কি 5 জনের 4 বছর হয়েছে, 5 জনের 4 বছর করে হয়েছে, এবং তার সঙ্গে যে সর্বকনিষ্ঠ ছিল একজন, সর্বকনিষ্ঠ, তার তো বয়স 4 বছর, এক্স্যাক্টলি 4 বছর, তাহলে 6 জনের হয়েছে, তো টোটাল 24 বছর তাহলে বাড়তি হয়েছে। ঠিক আছে, এই বাড়তিটাকে আমরা যদি বিয়োগ করে দিই, এবার দেখো তাহলে শুধু 5 জনের অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ হচ্ছে 150 মাইনাস 24 বাই 5, তাহলে আসলো কত? 126/5। তার মানে অ্যান্সার হলো 5 দুগুণ 10, 4 5 5 25, আর 5 দুগুণ 10, তাহলে এই হচ্ছে 4-এর দাগের অ্যান্সারটা সঠিক। ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন যেটা দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে? কট থিটা হচ্ছে মান 9/17, তাহলে ভ্যালু কোসেক স্কোয়ার থিটার মান কত? তাহলে আমরা জানি যে এখানে কট থিটাকে লিখতে পারি কি কস থিটা বাই সাইন থিটা, তাহলে এখানে 9/17। তো তাহলে আমাদের একটা সূত্র, কিন্তু বেসিক যে সূত্রটা সেটা লিখছি, কিন্তু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে কোসেক স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস এখানে 9 স্কোয়ার বাই 17 স্কোয়ার, তাহলে কত আসছে? 1 প্লাস 81/289, তাহলে 289, মানে 289 প্লাস 81 যদি করি আমি, না এটা করারই দরকার নেই আমার, কিন্তু চেয়েছে হচ্ছে তোমার এইটাই চেয়েছে, তাহলে আমরা এইভাবে লিখে দিতে পারি 81/289, এই অ্যান্সারটা সঠিক, 4-এর দাগ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, বলছে যে কোন দিনে 6% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করা অর্থের পরিমাণ 40% বৃদ্ধি পাবে। আচ্ছা, 40% বৃদ্ধি পাওয়ার কথা বলছে এখানে। 40% মানে হচ্ছে 2/5, তাহলে মূলধন যেটা সেটা ধরো 5, আর বৃদ্ধি পাওয়ার পরে যেটা হচ্ছে অ্যামাউন্ট হবে,
আচ্ছা ধর এটা ওরকম না বলে আসল বলি, এটা ভালো হবে সেটা। আসল আসল হচ্ছে 5, আর এটা হচ্ছে আসল প্লাস সুদ কত, তাহলে আসল প্লাস সুদ মানে আসল হচ্ছে 5 আর হচ্ছে সুদ হচ্ছে 2, 5 + 2 করে এটা হবে 7 হল, ঠিক আছে। আচ্ছা এইবারে তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কত, 2 বেড়েছে, ঠিক আছে। তো 2 বেড়েছে মানে কি, আমাদের বৃদ্ধি হচ্ছে 2, তাহলে আমাদের সূত্র কি জানা আছে, I = P × R × T/100, ঠিক আছে। তাহলে 2টা হচ্ছে সুদ, প্রিন্সিপাল অ্যামাউন্ট কত 5, সুদের হার কত 6% বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে টাইমটা কত লাগবে বলো এবারে, তাহলে এখানে 20 করে দিলাম, এখান থেকে এটা করে দিলাম, তাহলে এটা 3, T = আসলো 20/3, ঠিক আছে। তাহলে 20 যদি এখানে করি 6 দিয়ে করলে 318 আর 2/3, তাহলে 1-এর দাগ অ্যান্সার সঠিক। নেক্সট কোশ্চেন, 6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের এ বিন্দুতে একটি স্পর্শক এ বি বিন্দুতে ও কেন্দ্রের মধ্য দিয়ে একটি রেখা সাথে মিলিত হয়। আচ্ছা একটি রেখার সাথে মিলিত হয়, যদি ও বি = 10 সেমি হয়, তাহলে এ বি এর দৈর্ঘ্য সমান কত হবে, ঠিক আছে। তো এখানে আমি ছবিটা আগে দেখাই তোমাদের কীভাবে হবে এটা। তো এই হচ্ছে একটা বৃত্ত ধরো, আচ্ছা যদি বৃত্তের এ বিন্দুতে একটি স্পর্শক, ওকে আচ্ছা একটা লাগতো আমার, লাইন টানার কোনো অপশানই নেই নাকি, দাঁড়াও। ওকে তাহলে এবারে দেখো এই জায়গাটায় হচ্ছে ও বি, না এটা হচ্ছে ও এ দিতে হবে, এটা ও এ আর এটা বি, তাহলে ও বি এটা 10 বলে দেওয়া আছে। আচ্ছা আর এ বি এটা হচ্ছে স্পর্শক, ও বিন্দুর ও কেন্দ্রের বিন্দুর স্পর্শক, ঠিক আছে। আর এইটা হচ্ছে ও এ যেটা, সেটা 6 সেন্টিমিটার, তাহলে আমাদের এটার কোণ কিন্তু 90 ডিগ্রি কোণ হয়, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার আমাদের সেই সূত্র, ফেমাস সূত্র, অতিভুজ স্কোয়ার = লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, তাই তো। তাহলে এখানে 100 = 36 প্লাস এ বি তার হোল স্কোয়ার, তাহলে কী হলো, এ বি = এটা হচ্ছে এদিকে চলে গেলে তাহলে 64, ডাইরেক্টলি লিখে দিলাম, এ স্কোয়ার হলো, তাহলে এটা রুট করে দিলাম, 8 চলে আসবে উত্তর, ঠিক আছে। এ বি হচ্ছে 8। নেক্সট কোশ্চেন, আচ্ছা সুহাস একটি 3.15 মিটার লম্বা গাছে এবং একটি এত মিটার লম্বা, কী হলো, এত মিটার লম্বা বিল্ডিং এমনভাবে স্থাপন করা হয়েছে যে মাটিতে তার পা সমরেখ এবং গাছটি সুহাস এবং ভবনের মধ্যে অবস্থিত। গাছটি ভবন থেকে 45 মিটার দূরে অবস্থান করেছে। আরও সুহাসের চোখে গাছের চূড়া এবং ভবনের চূড়া একই লাইনে পড়ে এবং সুহাসের চোখ মাটি থেকে 1.8 মিটার উচ্চতায় পড়ে। সুহাস থেকে কত দূরত্বে গাছটি অবস্থিত, ঠিক আছে। তাহলে এবার দেখো কীভাবে করি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ধরো একটা বিল্ডিং, একদম এটা টেনে নিলাম, আর এটা ভূমি ধরো, ভূমি এইখান থেকে এটা ক্লিক করে নামিয়ে দিলাম, এটা ধরো বিল্ডিং, ঠিক আছে। আর এই হচ্ছে সুহাস, ধরো এই হচ্ছে সুহাস, ঠিক আছে। আচ্ছা বলেছে সুহাস এবং বিল্ডিংয়ের মাঝখানে বলেছে, এটা হচ্ছে লিখে দিই, এটা সুহাস, আচ্ছা আর বিল্ডিং, ঠিক আছে। এর মাঝখানে আছে হচ্ছে তোমার কি ওই গাছ, তো এই হচ্ছে গাছ, ঠিক আছে। তাহলে বলেছে এবারে সুহাসের চোখ বরাবর বিল্ডিংয়ের সমান, আচ্ছা তাহলে সুহাসের চোখ একদম বিল্ডিংয়ের সাথে ম্যাচ হবে, ঠিক আছে। দাঁড়াও, বাস এই হচ্ছে বিল্ডিং, মানে এই হচ্ছে তোমার সুহাসের চোখ বরাবর বিল্ডিংয়ের মাথা এবং গাছের যে মাথা সেটা একদম এখানে দেখো লেখা আছে যে একই রেখায় থাকবে, এখানে বলে দেওয়া আছে না যে মাটির মধ্যে পা তাদের পা সমরেখাযুক্ত স্থাপন হয়েছে, যে মাটিতে তাদের পা সমরেখাযুক্ত এবং গাছটি সুহাস এবং ভবনের মাঝখানে অবস্থিত। গাছটি ভবন থেকে এত দূরত্বে এবং আরও এইখানে সুহাসের চোখ গাছের চূড়া এবং ভবনের চূড়া এর একই লাইনে থাকবে, মানে এই লাইনটার কথা বলছি, ঠিক আছে। ঠিক আছে এবারে হলো এটা। তো তারপরে আমাদের এখানে আমি এই লাইনটা কাটি,
এই আর হচ্ছে এই একটা লাইন আছে, এই লাইনটা একটা টেনে দিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখো কি করি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পুরো মানটা আমাদের বলে দেওয়া আছে, কিন্তু আমাদের মান কত কত বলে দেওয়া, এই বিল্ডিংয়ের মানটা পুরোটা বলে দেওয়া, এখান থেকে এই পুরো মানটা বলে দেওয়া হচ্ছে 11.25 সেমি, ঠিক আছে। আর সুভাষ টল, আচ্ছা সুভাষ কত 1.8 সেমি, এইটা 1.1 সেমি, মানে দাঁড়াও এখানে পুরো নামগুলো করে দিই, এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে, এই নামগুলো করে দিলাম। এবার দেখো তাহলে আমি এখানে লিখছি এ এইচ হচ্ছে 1.8, তারপরে সিই হচ্ছে 11.25 সেমি, এটাও সেমি। আর তাহলে এখানে বলেছে যে একটু দাঁড়া, ওকে, তাহলে এবারে দেখো কি হচ্ছে। এটা হলো, এখানে বলে দেওয়া আছে সুভাষ একটি 3.5 মিটার লম্বা গাছ এবং একটি 3.5 মিটার লম্বা একটি গাছ। আচ্ছা, তাহলে কি বলছে এখানে বিএফ, তাহলে আমাদের বলে দেওয়া আছে 3.15 সেমি, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। আচ্ছা, আর কি বলে দেওয়া, আর হচ্ছে এখানে 11 পয়েন্ট, এটা বলে দেওয়া আছে, এটা হ্যাঁ, আচ্ছা, গাছটি ভবন থেকে এত মিটার দূরত্বে আছে, মানে এফই যেটা, সেটা হচ্ছে কত 45 মিটার, কিন্তু মাথায় রাখতে হবে এটা মিটার, আর ওগুলো সব মিটার, সরি এগুলো ভুল হয়েছে লেখা, লেখাটা ভুল হয়েছে, এটাও লেখা ভুল, এটাও লেখা ভুল, আচ্ছা 855, ঠিক আছে, সব কটা মিটারে হয়ে গেছে। এবার কী করবো বলো, এবারে তাহলে আমরা আমাদের বের করতে হবে হচ্ছে সুভাষ থেকে কত দূরত্বে গাছটি অবস্থিত, সুভাষ এবং গাছটি মানে হচ্ছে এইচ এফ আমাদের বের করতে হবে, এইচ এফ কত সেটা বের করতে হবে, ঠিক আছে। তো এইখানে তুমি ভালো করে দেখতে পাচ্ছ যে এই যে ত্রিভুজটা, মানে এ বি আর জি, আর এইখানে হচ্ছে বি সি আর ডি, এটা হচ্ছে একই, মানে কি বলে সামন্তরিক ত্রিভুজ বা সাদৃশ্য ত্রিভুজ। তো সেক্ষেত্রে ত্রিভুজ এ বি জি ইকুয়াল টু ত্রিভুজ বি সি জি, ঠিক আছে, বি সি জি। তাহলে এবার কি হচ্ছে, এবার আমরা সহজে তাহলে বের করে নিতে পারি যে এখানে এ এইচ এ জি দাঁড়া, তাহলে এবার আমরা কি লিখতে পারি যে দাঁড়া এখানে ই এফ বলে দেওয়া, তার মানে এইটা হচ্ছে 45 আমাদের, তাহলে আমরা লিখতে পারি বিডি বাই হচ্ছে এজি, ঠিক আছে। আর একটা লিখতে পারি সিই বলে দেওয়া আছে, তাহলে আমরা এই মানটা বের করে নিতেই পারি, তাহলে বিজি এর মান কিন্তু আবার বের করে নিতে পারি। বিজি এর মান কীভাবে বের করবো, তারা এটা লিখে নিই, বিজি এর মান কি, বিজি এর মান হচ্ছে এখানে 3.15 মাইনাস হচ্ছে কত 1.8, তাহলে এখানে কত হচ্ছে হিসাব করলে কত 1.35, ঠিক আছে, 1.35 মিটার, এটা মানে এইটার হচ্ছে 1.35 মিটার। তাহলে এবার আমরা লিখতে পারি সিডি আর এখানে বিজি, আরে বিজি, ব্যাস, এবারে আমাদের মানগুলো বসাও জাস্ট। তাহলে বিডি এর মান হচ্ছে 45, বিজি মানে এখানে এজি মানে কিন্তু হচ্ছে এইচএফ লিখে দিলাম, আমাদের যেটা বের করতে হবে। আচ্ছা, এবারে হচ্ছে কি আর বলেছে কোনটা, যে সিডি এর মান কত, সিডি এর মান বের করতে গেলে আমাদের করতে হবে কি বলতো, যে সিই হচ্ছে আমাদের জানা আছে, সিই হচ্ছে 11.25, আর হচ্ছে ডিই যেটা আমাদের মান হচ্ছে বিএফ এর সমান কত, বিএফ আমাদের লেখা জানা আছে হচ্ছে 3.15, আচ্ছা, আর নিচে কত বিজি মানে আমরা এক্ষুনি বের করলাম 1.35, তাহলে ব্যাপারটা হচ্ছে কি 45/HF ইকুয়ালস টু, ওই জায়গাটা যদি আমি বিয়োগ করি তাহলে 0, 1 আর 8.3,
আচ্ছা নিচে হচ্ছে 1.35, ব্যাস। তারপরে HF কত হচ্ছে তাহলে, একটা বিদ্যুটে টাইপ অঙ্ক, বাপরে বাপ। তাহলে এখানে দুটো শূন্য তুলে দিলাম, এই শূন্যটা তুলে দিলাম, আর এই শূন্যটাও তুলে দিলাম। তাহলে কি হচ্ছে, এটা সরি, তাহলে এখানে হচ্ছে 45, 135 আর হচ্ছে 81। এখানে তাহলে 9 দিয়ে কাটলাম, 9 দিয়ে কাটলে এটা কাটলো 9 দিয়ে আসলো। আচ্ছা এটাও কি 9 দিয়ে কাটা যাবে, দেখো তো, 9 1 কে 9, হ্যাঁ যাচ্ছে 15, তাহলে 5 15 75। কী হলো ব্যাপারটা, 5 নং 45, 9 আসলো 45 75, সেমিতে কিছু নেই তো, না তো, ইন মিটারে চেয়েছে। তাহলে আমাদের HF ও আচ্ছা সরি সরি সরি, এখানে তো 10 ছিল একটা, এটা 0 হবে, হ্যাঁ এখানে একটা 0, তাহলে 75/10, ঠিক আছে, দুটো তুলেছি তো, এখানে দুটো থাকবে, মানে 810 থাকবে। তাহলে আমাদের উত্তরটা আসবে হচ্ছে 7.5, 7.5, 3-এর দাগটা অ্যান্সার, এই 7.5। উফ বাবা রে। নেক্সট কোশ্চেন চলো। এটা কিন্তু আমরা কোনো মানে আগে থেকে করা কোনো অঙ্ক না, সুতরাং এখন বসে করলাম তো, যার কারণে একটু দেরি হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে 3 নম্বরের যে মাঝখানে যে সমানুপাতিক এটা, সেইটা কত, মানে 25/x = x/45, এইভাবে এটা হচ্ছে সূত্র। তো x² = 45 ইন্টু 25 যদি করি, না 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 ভুলে গেল, সরি 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 সরি, এটা না, এইটা হচ্ছে এরকমভাবে ব্যাপারটা, এই হচ্ছে 25, 45 আর x, তাহলে এখানে কি 25/45, আচ্ছা তাহলে 45/x, ব্যাস এইটা হচ্ছে সূত্র। তাহলে x² সরি x হচ্ছে x দিকে চলে গেল 45 ইন্টু 45/25, 5 দিয়ে কাটলাম, এখানে 9, এটাও 9, 81 উত্তর, 3-এর দাগ। নেক্সট কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? এটা হচ্ছে কত নম্বর কোশ্চেনের দেখো, এটা হচ্ছে 19 নম্বর কোশ্চেন যদি হয়, তাহলে এখানে তুমি কীভাবে করবে, নিচের কোনটি, এই সূত্রটা একটা ইম্পর্টেন্টে, তাহলে এখানে 1 2 3 1 2 3 4 5 6 7, ঠিক আছে। 7 নম্বরে যদি হয় তাহলে একটা সূত্র আছে 11 দিয়ে ভাগ করার জন্য, ওখানে 0 ধরলে তো, সরি এইভাবে করে করো, সব থেকে বেস্ট হবে। একটা নিয়ম আছে না, যে এইটার সঙ্গে এইটা যোগ, এইটা যোগ, আর এইটা যোগ, আর এটার সঙ্গে এইটা যোগ করে বিয়োগ করার পরে যদি 0 অথবা 11 আসে তাহলে 11 দ্বারা ভাগ হয়, তাই তো, আমরা এটা জেনে এসেছি। কিন্তু আরেকটা নতুন নিয়ম আছে, সেইটা নিয়ম থেকে সব থেকে ভালো হয়। তাহলে ফার্স্ট এটার থেকে এটা বিয়োগ করো, তাহলে কত আসলো, -2, এইটার থেকে এটা বিয়োগ করো -1, আচ্ছা এইটার থেকে এটা বিয়োগ করো +4, আচ্ছা 0 এখানে ধরে নাও, 0 থেকে এটা বিয়োগ করো -1, তাহলে কি হলো, এটা হবে 0 চলে আসলো, কিন্তু আগে 0 চলে আসলো, মানে এটা 11 দ্বারা বিভাজ্য, মানে বলেছে 9, এখানে 9 বলেছে, ঠিক আছে, তাহলে এটা বিভাজ্য, এটা হবে না। আচ্ছা এটার থেকে এইটা +3, এইটার থেকে এইটা -3, আচ্ছা এইটার থেকে এইটা +2, আচ্ছা এখানে দেখো এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে +2, মানে এইটা হওয়ার কথা। আরও দিকে চেক করে নিই, তাহলে এটার সঙ্গে এইটা -8, এটা থেকে এইটা -2, তা ঠিক আছে, এটার থেকে এইটা করো 0 হচ্ছে এটা, আর 0 ধরে নিয়ে এখান থেকে এটা -1, দেখো এখান থেকে যদি যোগ করো তাহলে কিন্তু -11 আসছে, -11 কিন্তু 11 বিভাজ্য হবে, ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে না, আচ্ছা এটার থেকে এইটা এখান থেকে এটা কত -7, এখান থেকে এটা -1, 9 থেকে 0 +9, 0 থেকে 1 হচ্ছে কত, 1, -1 সরি -1, তাহলে এটা দেখো কী হচ্ছে, 2 যদি করে দেওয়া হয় +7 -7 হচ্ছে, ভালো করে দেখো, তাহলে কিন্তু এটা কী হচ্ছে, এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, মানে এইটা হচ্ছে না, একমাত্র বিভাজ্য নয়, 11 দ্বারা বিভাজ্য নয়, শুধু একমাত্র এইটা। তুমি একবার প্রপার ভাগ করে দেখে নিতে পারো, এইটাই হবে একদম। নেক্সট কোশ্চেন, আচ্ছা এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। তাহলে যদি এখানে 2000 পুরুষ দর্শক এবং 1500 জন মহিলা দর্শক থাকে, তাহলে 25 থেকে 35 বছর বয়সী পুরুষ দর্শকদের সংখ্যা 45-60 বছর বয়সী মহিলাদের সংখ্যা, এই দর্শক সংখ্যার অনুপাত কত? আচ্ছা এখানে দেখে নিতে পারো, এখানে কি বলছে, পাই চার্টের এক মাসে পার্কের দর্শকদের দ্বারা একটি পাই চার্টে 1 মাসে দর্শকদের বয়স গোষ্ঠীর শতাংশ বন্টন আছে এবং সারণীতে পুরুষ এবং মহিলা বন্টন দেখানো হয়েছে। আচ্ছা এই জায়গাটায় হচ্ছে দেখো, মেল পার্সেন্টেজ আর ফিমেল পার্সেন্টেজ দেওয়া আছে, আর তার সঙ্গে বয়সের তালিকাটা দেওয়া হয়েছে, কোন বয়সের রেঞ্জটা দেওয়া আছে, ঠিক আছে।
আচ্ছা, আর এই জায়গাটায় দেওয়া আছে হচ্ছে কে কত পার্সেন্টেজ ওই পার্কের মধ্যে এসছে, উপস্থিত ছিল কতজন, ঠিক আছে, সব মিলে এখানে মেল ফিমেল সব মিলে কতজন উপস্থিত ছিল ওই এজের। এবার তাহলে এখানে দেখো আমাদের চেয়েছে হচ্ছে 25 থেকে 35 বছর বয়সী, 25 থেকে 35 বছর বয়সী। তাহলে এখানে দেখো আমাদের বলে দেওয়া আছে টোটাল কতজন ছিল, টোটাল দর্শক ছিল কিন্তু হচ্ছে 2000 আর হচ্ছে প্লাস 1500 মিলে হচ্ছে 3500 ছিল, সরি 3500 ছিল। পঁয়ত্রিশশো ছিল। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের 3500 এর মধ্যে থেকে কোন বয়সে চেয়েছে, 25 থেকে 35 বছর বয়সী। তাহলে 25 থেকে 35 বছর, দেখো এই জায়গাটায় হচ্ছে 24% এসছে। আচ্ছা, পুরুষ দর্শক এখানে 25 থেকে, সরি এইটা না আমি ওই জন্য গন্ডগোল হচ্ছে, কী হলো এইটা না, এখানে হচ্ছে এই যে 27%, 25 থেকে 25 27%, 27/100। আচ্ছা, আর এটা তাহলে আমরা বেরিয়ে গেল ওই বয়সে পুরুষ এবং মহিলা, মানে 25 থেকে 35 বছর বয়সে পুরুষ এবং মহিলা কিন্তু এইটার মধ্যে আছে। এবার তার সঙ্গে আবার বলেছে যে এখানে শুধু পুরুষ দর্শকের কথা বলেছে, তাহলে পুরুষ দর্শকদের সংখ্যা হচ্ছে, দেখো এখানে লেখা আছে 60%, তো 60% করে দিলাম, 60/100 ইজ টু। এবার আবার হচ্ছে টোটাল লিখে দাও, টোটালের উপরে এখানে বলেছে যে 45 থেকে 60 বছর বয়সী মহিলা দর্শক কিন্তু, তাহলে 45 থেকে 60 বছরের টোটাল পার্কে উপস্থিত ছিল কতজন, দেখো হচ্ছে 29 জন, হচ্ছে 29% ছিল উপস্থিত। এবং তার মধ্যে আবার মহিলা দর্শক হচ্ছে কত, 45 থেকে 60 মহিলা দর্শক হচ্ছে এই যে 20%, তাহলে 20/100। তাহলে আমাদের এই 100 কেটে গেল, 20 দিয়ে আমরা 60 কাটলাম 3 দিয়ে। আচ্ছা, এই 3500 কেটে গেল, ঠিক আছে। তাহলে এবার এদিকে কত আসবে, এদিকে আসলো 81 আর এইদিকে আসলো 29, তাহলে অ্যান্সারটা কত হবে, 4-এর দাগ 81:29, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, চলো, ভালোই টাফ কোশ্চেন দিয়েছে, বাপরে। তাহলে প্রদত্ত টেবিলের অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। টেবিলে এখানে বলছে কোন কলেজে কমার্স ন্যূনতম শিক্ষার্থী রয়েছে, ন্যূনতম শিক্ষার্থী কোথায় রয়েছে, সব থেকে কম, দেখো এখানে কমার্স এইটা, তাহলে এতে হচ্ছে 520, বিতে 550, সিতে 515 আর ডিতে এইটা সব থেকে কম হচ্ছে সিতে 515 আছে, তাহলে 3-এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট কোশ্চেন, চলো, যদি 24 সেমি উচ্চতায় একটি ডান বৃত্তাকার শঙ্কুটি ভিত্তি পরিধি 42 পাই সেমি হয়, তাহলে শঙ্কুর আয়তন হবে কত। আচ্ছা, শঙ্কু, তাই তো। এইবারে তুমি দেখো, তাহলে চলো এই জায়গাটায় এখানে গিয়ে শঙ্কু একটা আঁকো, এইটাই, ঠিক আছে। এই ধরো শঙ্কু, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এই জায়গা থেকে এই ঠিক আছে। আচ্ছা, আমি ভালো করেই আঁকি এটা, দাঁড়া, এই হচ্ছে এই, আর এই হলো, আর এই, ঠিক আছে, ব্যাস। এইবারে দেখো এখানে বলে দেওয়া আছে পরিধি, ভিত্তির পরিধি এখানে, তাহলে আমরা জানি কি, এই যে পরিধিটা, এইটার এই যে বৃত্তকারটা আছে না, এই বৃত্তটা আছে, এই বৃত্তটা আমরা কি বলতে পারি, 2πr, তাই তো, এটা বলতে পারি তো, 2πr ইকুয়ালস টু হচ্ছে আমরা বলতে পারি 42 পাই। এখানে বলে দেওয়া আছে যে শঙ্কুটির ভিত্তির পরিধি হচ্ছে এত সেমি, তাহলে এটা পরিধি, যেহেতু পরিধি, বৃত্তের পরিধি কত, 2πr ইকুয়ালস টু 42 পাই, তাহলে পাই কেটে গেল, আর এটা দিয়ে আমি যদি 2কে কাটি 21, তাহলে r ইকুয়ালস টু 21 আসলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে উচ্চতা এখানে বলে দেওয়া হচ্ছে 24, আর তোমার এক্ষুনি ব্যাসার্ধ পেলাম 21, তাহলে আমাদের কী চেয়েছে, এখানে ভলিউম চেয়েছে, তাই তো। এবার ভলিউমের জন্য আমাদের জানা আছে ভলিউমের সূত্র কি, পাই ইকুয়ালস টু 1/3 পাই r² h, এইটা হচ্ছে ভলিউমের সূত্র, ঠিক আছে। তারপরে তাহলে আমরা কি লিখতে পারি, এখানে 1/3 22/7 21 ইন্টু এখানে উচ্চতা কত বলে দেওয়া আছে 24, তাহলে 3 কেটে গেল, এখান থেকে 3, তারপরে তাহলে এখানে আছে 22 21 আর 24, ঠিক আছে। এবার এইটা দেখো কীভাবে করতে হবে, এটা তো খুব ইন্টারেস্টিং একটা, দেখো এখানে আমরা যদি 2টাকে বের করে নিয়ে এটাকে আমি 21 আর 48 করে দিই। এবার দেখো 21, ধরো 48 এটা, আর 21 একটু মুছে দিই, 48 আর এটা হচ্ছে 21,
গুণ করো 8, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, তাহলে 4 আর এদিকে 8 দুগুণ 16, 20, 20 শূন্য হাতে 2, তাহলে 4 দুগুণ 8, এবার এইটা 4 দুগুণ 8 আর 2, তাই তো 8 আর 2 10, এইটা বেরিয়ে গেল 11 ইন্টু 1008। এইবার তুমি 11 সেই সূত্রটা লাগাতে পারো, 8 এদিকে 1, তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে 8, এটার সঙ্গে এটা যোগ করলে 0, এটার সঙ্গে এটা যোগ করলে 1, তাহলে এই হচ্ছে অ্যান্সার, সেমি কিউব, 2 এর দাগের অ্যান্সার সঠিক। চল নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবার এটা কি বলছে, একটি কাজ 15 দিনে করতে পারে, বি কাজ হচ্ছে 25 দিনে করতে পারে, তাহলে একসঙ্গে 5 দিনে কাজ করে, বাকি কাজ এ এবং সি 4 দিনে শেষ করে, তাহলে সি একা কত কাজ করবে, এটা সি হবে, সি একা কত কাজ করবে, তাহলে এ হচ্ছে 15 দিনে, বি হচ্ছে 25 দিনে, 25 দিনে কাজ করে, 25 দিনে কাজ করে, বাকি কাজ এ সি শেষ করে, বাকি কাজ এ সি শেষ করে, তাই তো। তাহলে এখানে দেখো, আমরা এখান থেকে ফার্স্ট বের করে নিই এদের যে লসাগু, সেটা হচ্ছে কত, 75, এটা টোটাল কাজ, তাহলে আমরা এখানে লিখতে পারি 5 15 75, 3 পজিশন 75, ঠিক আছে। আচ্ছা, এবারে তারা একসঙ্গে কাজ করে 5 দিন, 5 দিন কাজ করে, তাহলে এটা কত হবে, 8 ইন্টু 5 করে 40 দিন, তাদের কাজ অলরেডি হয়ে গেছে, তাহলে 35 কাজ বাকি আছে, ঠিক আছে, 35 কাজ বাকি আছে, তাহলে বাকি কাজ এ আর সি মিলে করছে, আবার তাহলে এ আরও 4 দিন লাগছে, তাই তো, তাহলে 4 দিন যদি লাগে, এ তাহলে আর কতদিন করেছে, তাহলে 5 ইন্টু 4 20 দিন, 5 ইন্টু 4 20 দিন, তাহলে হচ্ছে তাহলে এবার তাহলে দেখো বিয়োগ যদি করে দাও, বিয়োগ করে দেওয়ার পরে কী থাকছে, 15 বাকি থাকছে, তাহলে আর সি তাহলে এই কাজটা করবে, ঠিক আছে, সি এই কাজটা কতদিনে করছে, তাহলে দাঁড়াও, এটা হচ্ছে এই 15 অংশ কাজটা করছে কি, সি করছে, তাই তো। আচ্ছা, তাহলে সি যদি 15 অংশ কাজটা করে 4 দিনে করছে এটা, তাহলে দক্ষতা, সি এর দক্ষতা কত, সি এর এফিসিয়েন্সি কত, 15/4, তাই তো, ধরে নিতে পারো, বিয়োগ যদি করো 3 4 12, 3.0, 4 7 28, ওটা দরকার নেই আমাদের, করলে আরও বেশি বড় হয়ে যাবে, ঠিক আছে, এটা করার দরকার নেই, সুতরাং আমি এইভাবে করছি, এই এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম। তাহলে এবারে আমাদের টোটাল কাজ, তাহলে ও যদি একা টোটাল কাজটা করতো তাহলে কতদিন লাগতো, সি একা করলে দিন কত, তাহলে 75, আর নিচে আসলো 45/4, তাহলে 75 ইন্টু 4/15 যদি করে দিই, তাহলে এখানে এটা 5 হবে, তাহলে টোটাল আসছে 20 দিনে, 20 দিনে কাজটা করছে, তাহলে হচ্ছে 3-এর দাগ। নেক্সট দেখো 25 নম্বর, 24 নম্বর কোশ্চেনটা দেখো, 24 নম্বর কোশ্চেনে কী বলছে, জিনাত এবং নাসরিন এত কিমি বৃত্তের দৌড়ে অংশগ্রহণ করে, তারা 18 কিমি পার ঘন্টা এবং 27 কিমি পার ঘন্টা বেগে দৌড় শুরু করে, যথাক্রমে একই সময় একই বিন্দু থেকে কত সময় পরে বা মিনিটের মধ্যে বলতে হবে এটা, তারা প্রথমবারের মতো প্রারম্ভিক বিন্দুতে মিলিত হবে, যদি তারা একই দিকে দৌড়ায়, মাথায় রাখতে হবে। তাহলে কী হবে, একটা বৃত্তাকার এতে বৃত্তাকার মাঠে দৌড়াচ্ছে, বাহ, আমার এছাড়াও আমি ভালো গোল করতে পেরেছি, ঠিক আছে, বৃত্তাকার মাঠে দৌড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে 1.2 কিমি, তাহলে জিনাত হচ্ছে 18, আর নাসরিন হচ্ছে কিমি পার আওয়ার, আর এটা কিমি পার আওয়ার, তাহলে কত সময় পরে তারা প্রারম্ভিক বিন্দুতে মিলিত হবে, তাহলে নর্মাল যেটা হচ্ছে রিলেটিভ স্পিড কত, এদের মধ্যে রিলেটিভ স্পিড একই দিকে যেহেতু দৌড়াচ্ছে, সেম দিকে দৌড়াচ্ছে তারা, ধরো একটা বিন্দু এখান থেকে এই দিকেও যাচ্ছে, জানাতে যেদিকে যাচ্ছে নাসরিনও সেই দিকে যাচ্ছে, ঠিক আছে, তো এদের রিলেটিভ স্পিড কত, আর এস রিলেটিভ স্পিড হচ্ছে 27 - 18 হচ্ছে 9 কিমি পার আওয়ার, ঠিক আছে, রিলেটিভ স্পিড। তারপরে তাহলে এদের সময় লাগবে কত, 9 কিমি যায় 60 মিনিটে, তাহলে 1.2 কিমি কত সময় মিনিটে যাবে, 60/9 ইন্টু 1.2, তাহলে পয়েন্টটা তুলে দিলাম, এখানে 10 চলে আসবে, নিজে 10 কেটে গেল, এখানে 3 দিয়ে কাটলাম, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, আর 4 দুগুণ 8, টোটাল হচ্ছে 8 মিনিট, তাহলে এখানে 4-এর দাগের অ্যান্সারটা সঠিক। নেক্সট কোশ্চেন, চলো লাস্ট কোশ্চেন আজকে, এটা হচ্ছে একজন অসাধু দোকানদার কেনা দামে শস্য বিক্রি করার দাবি করে, কিন্তু তিনি 1 কেজি ওজনের জন্য এত গ্রাম, মানে 920 গ্রাম ওজন ব্যবহার করেন, তাহলে তার লাভের শতাংশ খুঁজুন। আচ্ছা, লাভ কী হবে তাহলে সেক্ষেত্রে, লাভের ক্ষেত্রে তুমি দেখো যে এখানে 1000 তার দেওয়ার কথা ছিল, কিন্তু সে দিচ্ছে হচ্ছে ওজন, কিন্তু এটা ওয়েট, ওয়েট কত, 920 দিচ্ছে সে, তাহলে এখানে সে কত অনুপাতে সে ঘাপলা করছে, এখানে 2 দিয়ে কেটে দিলাম, তাহলে এটা হবে
50, আর এটা হবে 4 দুগুণ 8, আর এখানে কত দিয়ে কাটছে, 2 দিয়ে কাটছে, তাই তো? তাহলে 6 দুগুণ 12, 46। তাহলে আবার যাবে, আরও যাবে, তাহলে এখানে 25, আর এটা হবে 23। ঠিক আছে, তাহলে এবারে দেখো, তাহলে ওয়েটের ক্ষেত্রে কী হচ্ছে, 25, 23 এইটা দিচ্ছে। তাহলে আমরা জানি যদি বিক্রি করার সময় ওজনে চুরি করলে সেটা ব্যস্তানুপাতিক হয়, মানে ওয়েট ভ্যারিজাস 1/p, মানে প্রাইস তখন পাল্টে যায়। তাহলে প্রাইস কী হবে, তাহলে প্রাইস 23, 25 হবে, মানে এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি। তাহলে তার লাভ কত হচ্ছে, 2 লাভ হচ্ছে। তাহলে 2 বাই লাভ কিসের উপর বিচার হয়, কস্ট প্রাইসের উপরে। তাহলে 23 ইন্টু 100, তাহলে এখানে কত, 200/23, মানে 200। তাহলে আমাদের এখানে 8 দিয়ে ফার্স্ট যাও, 8 দুগুণ 16, আর এখানে 24, 184, 61.0। আচ্ছা, এবার 7 দিয়ে করো যদি, তাহলে এখানে 7 দুগুণ 14, আর 21, মানে 61, আমি কাছাকাছি নিয়ার অ্যাবাউট চলে আসছে। তাহলে আমাদের উত্তরটা হবে 2-এর দাগ, 8.70%। ঠিক আছে, তাহলে আজকে যে আমাদের 2রা আগস্ট 2023-এ শিফট 1-এ যে কোশ্চেনটা, ম্যাথের 25টা কোশ্চেন আজকে করে নিলাম। ফুল লং ভিডিও হলো, কিন্তু ফুল ডিটেলসে একদম ছবির সাহায্যে আমি কিন্তু বুঝিয়ে দিলাম আপনাদের। তো যদি কোশ্চেনগুলো ভালো লেগে থাকে, মানে যদি আমার পড়ানোর টেকনিক ভালো লেগে থাকে, একটু সময় লেগেছে কিন্তু ভালোভাবে আমি বুঝিয়ে দিয়েছি। যদি ভালো লেগে থাকে একটুখানি শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি এই পিডিএফ বা কোনো কিছু লাগে, এই বাংলা পিডিএফ যদি লাগে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ওই কমেন্ট করবেন, অথবা টেলিগ্রাম চ্যানেল আছে দেখবেন আমার ডেসক্রিপশানে, ওখানে মেসেজ করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।